হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে আসলাম হচ্ছে পুজো স্পেশাল আর একটা আইটেম। আমি তো বলেছি এখন মাঝে মাঝে আমি কিন্তু পুজো স্পেশাল আইটেমগুলো দেব। সেটা হচ্ছে ইলিশ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি, আলু বিরিয়ানি সবই তো হলো, পনির বিরিয়ানি। তো আজকে দেখাচ্ছি হচ্ছে ইলিশ মাছ। বাঙালি যত দামই হোক না কেন, এই অনুষ্ঠানের মরশুমগুলোতে কিন্তু ইলিশ মাছ বাড়িতে আনবেই। তো এদিকে ঠাকুর দেখার তাড়া থাকে, সুতরাং সময় বেশি দেওয়া যাবে না রান্নায়। এদিকে ধরো একটা ভালো আইটেমে নামাতে হবে, সেখানে কিন্তু ইলিশ বিরিয়ানিটা খুব সহজেই তৈরি করে ফেলা যায় এবং খুবই উপাদেয় একটা আইটেম। তো সেটার জন্যে কিন্তু গাদাপেটি সমেত ইলিশ মাছের টুকরোগুলো কাটাতে হবে। ডিমওয়ালা ইলিশে কিনতে হবে না, কারণ হচ্ছে ভাতটা পুরো তালে ডিমে ভর্তি হয়ে যাবে। আমি অ্যাডভাইস করব যেই গাদা পেটিগুলোতে ডিম থাকে না সেরকম ইলিশ মাছই কিন্তু বেছে নিও। তো এরকম কিছু ইলিশ নিলাম আর বাসমতি চালটা নিলাম। তো সেটা কিভাবে করছি দেখো। এর জন্যে আমার প্রথম লাগছে হচ্ছে 2 কৌটো বাসমতি চাল, 4 টুকরো ইলিশ যেটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং আরও খানিকটা দুধ নিয়েছি, কেওড়া জল আর গোলাপ জলও নিয়েছি। এই দুধটার মধ্যে কিন্তু একটা মশলার পেস্ট তৈরি করব বন্ধুরা। এই মশলার পেস্টটা কি করে করব, প্রথমত হচ্ছে 2 চামচ কিন্তু এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, ঠিক আছে। এরপর দেখো এর মধ্যে কিন্তু আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দেব। এখানে যদি তোমরা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে চাও, গোলমরিচকে অফ করে দিয়ে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমি ইউজ করি না। এরপর 1 চামচ হলুদের গুঁড়ো দাও, 1 চামচ হলুদের গুঁড়ো দাও। তো আমার মনে হচ্ছে আমার হলুদের গুঁড়োর পরিমাণটা একটু কম হলো। আর বিরিয়ানি মশলার গুঁড়ো দাও হচ্ছে 2 চামচ, 2 চামচ বিরিয়ানি মশলার গুঁড়ো দাও, দিয়ে ভালো করে মশলাটাকে দুধের সাথে গুলে নাও। তো আমি প্রথমেই বলেছিলাম যে আমার মনে হচ্ছে একটু হলুদের গুঁড়ো কম, সুতরাং আমি আরেকটু হলুদ দিয়ে দেবো। দেখেছো, আরেকটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে দুধের সাথে গুলে নিলাম। এবার যাব হচ্ছে চালটাকে ধুতে। প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি, দেখো এইখানে 2 কৌটো বাসমতি চাল আছে। বাসমতি চালে কিন্তু বেশি চাপ দেবে না, আলতো আলতো করে কিন্তু চালটাকে ধুয়ে নেবে। দেখতে পেয়েছো আমি কিন্তু হাত দিয়ে খুব জোরে কিন্তু চালটাকে রগড়াচ্ছি না, অর্থাৎ ওপর কিন্তু ধুচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই তাতে পরিষ্কারই হয়ে যাবে, 3-4 বার এরমভাবে ধোবে, তাহলেই দেখবে চালটা যথেষ্টই পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এই ডাস্টগুলো সমস্তই বেরিয়ে যাচ্ছে। তোমাদের সুবিধার্থেই চাল ধোয়া থেকে আমি দেখিয়ে দিচ্ছি। অনেকেই বলো যে বিরিয়ানিটা ঠিক ঝরঝরে হলো না, তার কারণ হচ্ছে তোমরা যখন চালটা ধো তখনই কিন্তু অনেক বেশি চাপ দিয়ে দাও, যার জন্যে চালগুলো ভেঙে যায়। এই জন্যে দেখাচ্ছি যে এটা কিন্তু আলতো হাতে এইভাবে কিন্তু চালটাকে ধোবে। হয়ে গেল এইভাবে চালটাকে ধোয়া। এরপর একটা হাঁড়িতে কিন্তু গরম জল বসিয়েছি, টকবক করে গরম জলটাকে ফুটতে দিতে হবে। এর মধ্যে দিয়েছি ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং সাজিরে। এটাকে দিয়ে আমি গরম জলটাকে কিন্তু ফুটতে দিয়েছি। বন্ধুরা, বাড়ির পেছন দিয়ে মেট্রো যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেও আওয়াজটা হয়। আমি এইভাবে কিন্তু আধা ঘন্টা চালটাকে কিন্তু ভিজতে দিয়েছি। জলে দেখো 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। আর এখনই যে মশলাগুলো বললাম, অর্থাৎ ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, সাজিরে সমস্তই কিন্তু আমি এই জলের মধ্যে কিন্তু গোলমরিচ সবই কিন্তু ছেড়ে দিয়ে জলটাকে টকবক করে ফুটতে দিলাম। 1 চামচ নুন এবং 1 চামচ রিফাইন অয়েল বা সাদা তেল কিন্তু দিয়ে দিলাম, তাহলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে। দেখেছো টকবক করে ফুটছে। আর ওদিকে বাসমতি চালটাও কিন্তু আমার আধা ঘন্টার জন্যে ভেজানো আছে। এইবার আমি চালটাকে কিন্তু এই হাঁড়ির মধ্যে কিন্তু টকবক করে যখন জলটা ফুটছে তখন দিয়ে দিলাম।
বন্ধুরা এখানে বারবার নাড়াচাড়া করবে না, দেখো একবার হাতার সাহায্যে কিন্তু আমি জাস্ট নিচ থেকে নেড়ে দিলাম যাতে নিচটা লেগে না যায়। বাস হয়ে গেল, আর কিন্তু আমি নাড়বো না। এবার কিন্তু যতক্ষণ সেদ্ধ হবে হোক। 4-5 চামচ কড়াইয়ে তেল দিয়েছি, দিয়ে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা তৈরি করেছি। বেরেস্তাগুলো বেশি পুড়িয়ে ফেলবে না, এই রকম কালারে বেরেস্তা তৈরি করো, তাতে ভালো হয়। অবশিষ্ট তেলের মধ্যে কিন্তু নুন হলুদ মাখিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম ইলিশ মাছগুলো, বেশি ভাজবে না, এপিট ওপিট করে অল্প ভেজে কিন্তু যে 4 টুকরো ইলিশ মাছ নিয়েছিলাম সেটা কিন্তু ভেজে নিলাম। হয়ে গেল আমার বেরেস্তা আর ইলিশ মাছ ভাজা। এবার যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ কিন্তু একটু থেতো করে, আর জায়ত্রী জায়ফল একটু থেতো করে দিয়েছি। আর ওপর থেকে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ কিন্তু কুচিয়ে দিয়ে দিলাম। বন্ধুরা এখানে কিন্তু আমি আদা রসুন কিন্তু ব্যবহার করব না, কেন হচ্ছে ইলিশ মাছের নিজস্ব একটা সুন্দর স্মেল থাকে, সেটা আমি আদা রসুন দিয়ে নষ্ট করতে চাই না। তো আমি ওপর থেকে 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো চিড়েই দিলাম, যে যার ঝালের পরিমাণ অনুযায়ী ঝালটা দেবে। পেঁয়াজটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, সেই সময় কিন্তু দেখো আমি বেশ লাল লাল করে ভেজে ফেলেছি। আমি কিন্তু পেঁয়াজ রসুন বারবারই বলছি আমি দিইনি। এখানে কিন্তু মশলাটা ঢেলে দিলাম এবং 1 চামচ নুন অফ ক্যামেরায় হয়ে গেছে, সেই নুনটা কিন্তু দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষাতে লাগলাম। দেখো যখন তেল ছেড়ে গেছে মশলা থেকে, সেই সময় আমি ইলিশ মাছগুলোকে কিন্তু একটা একটা করে এই মশলার উপরে দিয়ে দিলাম। গোটা কাজটা কিন্তু আমি সিমে করছি, আমি কিন্তু তাপ বাড়িয়ে করবো না, তাহলে কিন্তু ভালো করে হবে না। এবার ইলিশ মাছটার একটা পিঠ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আস্তে করে খুন্তির সাহায্যে কিন্তু ও পিঠটাও কিন্তু উল্টে দেব। তার কারণ হচ্ছে দুটো পিঠেই যাতে মশলাটা ভালো করে ঢুকে যায় বা লেগে যায়। এবার ইলিশ মাছগুলো তুলে রাখলাম, অল্প সামান্য একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে, বেশি জল দেবে না, অল্প জল দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখো তেল ছাড়তে শুরু করেছে কিন্তু মশলা থেকে, খুব সুন্দর একটা কালার, খুব সুন্দর একটা টেক্সচার তৈরি হয়েছে। এবার কিন্তু আমি ঝোলটাকে একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দিলাম। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সবটা দেখানোর চেষ্টা করছি। ভাতটা হয়ে যাওয়ার পর কিন্তু ঢাকনাটা অবশ্যই খুলে দেবে হাঁড়ির থেকে। 80% পর্যন্ত সেদ্ধ করবে, তার বেশি নয়। দেখেছো কিরম খিলা খিলা ভাত হয়েছে, একদম ঝরঝরে। কড়াইয়ের নিচের লেয়ারটা কিন্তু ভাতটা দিলাম, আমি কড়াইতেই করব কারণ নিচটা অনেকটা মোটা। এরপর ওপর থেকে আমি কি করছি, যে এক্ষুনি ইলিশ মাছের যে ঝোলটা বা গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেটা বেশ 2 চামচ ছড়িয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তার উপরে দিলাম হচ্ছে খানিকটা চিনি এবং খানিকটা নুন, দেখেছো, কারণ এটা কিন্তু নুন চিনিরও ব্যালেন্স হওয়া দরকার। খানিকটা চিনি এবং খানিকটা নুন, অর্থাৎ চিনি বেশি নয়, অল্প। আর এই যে দুধটা যার মধ্যে আমি কেশরটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে 1 চামচ কেওড়ার জল দিয়েছি, 1 চামচ গোলাপ জল দিয়েছি, দিয়ে কিন্তু আমি ভালো করে দুধটাকে করে আমি কিন্তু ঢেলে দিলাম, দেখতেই পেলে। আর ওপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম। একটা লেয়ার আমার কমপ্লিট, ওপর থেকে আবার আর একটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি, ভাতটাকে চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি কিন্তু এরপর আবার সেই গ্রেভিটা, অর্থাৎ ইলিশ মাছের যে গ্রেভিটা রয়েছে সেই গ্রেভিটা কিন্তু চারপাশ থেকে দিয়ে দিলাম। ঠিক একইভাবে কিন্তু সামান্য লবণ কিন্তু চারপাশে ছড়িয়ে দিলাম। এরপর আমি কেশর ভেজানো যে দুধটা ছিল সেটাও অল্প স্লাইড দিয়ে দিলাম এবং দিলাম হচ্ছে বিরিয়ানি মশলা খানিকটা, অবশ্যই খানিকটা বিরিয়ানি মশলা এবং বেরেস্তা কিন্তু চারপাশে ছড়িয়ে দিও। এরপর চলে গেলাম থার্ড লেয়ারটা। অনেকে কিন্তু এখানেও ইলিশ মাছটা শুইয়ে দেন, কিন্তু আমি দেব না, তার কারণ হচ্ছে ইলিশ মাছটা ভেঙে গেলে সেটা বাজে লাগে। আমি আবার ওপর থেকে আর একটা ভাতের লেয়ার করে দিচ্ছি। ভাতের লেয়ারটা চারপাশে ভালো করে ছড়িয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ ভাতের লেয়ারটা আমি চারপাশে ছড়িয়ে দেব, দিয়ে কিন্তু অবশিষ্ট যে গ্রেভিটা রয়েছে সেই গ্রেভিটা উপর থেকে ছড়িয়ে দিলাম।
আচ্ছা, ভাতটা হয়ে যাওয়ার পর কিন্তু বড় এলাচ ছোটো এলাচগুলো কিন্তু ফেলে দেবে। আবারও দেখো আমি ওপর থেকে কিন্তু যে অবশিষ্ট গ্রেভিটা রয়েছে এর মধ্যে কিন্তু ইলিশ মাছের তেলটা ম্যাক্সিমাম আছে, সুতরাং সেটাই বেশি করে দেওয়ার চেষ্টা করবে। ঘিয়ের পরিমাণ কম দিলেও ভালো লাগে, কারণ এই ইলিশ মাছের তেলটা স্মেলটাই ভালো। ওপর থেকে কিন্তু সুন্দর করে এইভাবে গ্রেভিটা ছড়িয়ে দাও, দিয়ে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা চারপাশ থেকে ছড়িয়ে দাও। আর দাও হচ্ছে এই কেশর ভেজানো যে দুধটা, অর্থাৎ যার মধ্যে কেওড়া জল এবং গোলাপ জল দেওয়া আছে। আর দাও হচ্ছে খানিকটা বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে এই যে 4 টুকরো মাছ যেটা আমি এক্ষুনি গ্রেভিতে ডুবিয়ে কিন্তু রেখেছিলাম, সেগুলো কিন্তু এই 4 টুকরো মাছকেই সুন্দরভাবে উপরে শুইয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এবার কিন্তু এটা দমে বসাবো, 10 মিনিটের জন্য দমে বসাবো। ঢাকা দিয়ে একটা চাটুর উপরে করে দমে বসিও হয়ে গেছে। আমি এক্ষুনি কিন্তু হাঁড়ি ভর্তি বিরিয়ানিটা তোমাদের দেখালাম। এবার আমি সেটা প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি, অর্থাৎ 10 মিনিট বাদে কিন্তু সেটা খুলে দেবে। দেখো একটা একটা করে ইলিশ মাছ কিন্তু আমি ওপরে কিন্তু দিয়ে পরিবেশন করছি। এটা স্যালাড বা রায়তার সাথে একটা কমপ্লিট মিল, ভীষণ ভালো লাগে। অল্প টাইমে কিন্তু সুস্বাদু একটা খাওয়ার, খুব ঝটপট পুজোর দিনে তৈরি হয়ে যাবে। আর এটা তৈরি করেই খেয়ে দিয়ে কিন্তু তোমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়তে পারবে, তাই তো আশা করি তোমাদের ভালো লাগলো। অসম্ভব ঝরঝরে তৈরি হবে ট্রিপ। যে টিপসগুলো বলেছি সেগুলো অবশ্যই ফলো করো। বুঝতেই পারছো আমার প্রত্যেকটা চাল আলাদা আলাদা। আর এইভাবে কিন্তু রায়তা বা সালাটার সাথে কিন্তু পরিবেশন করতে পারো। তো আজকে আসলাম, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। তো এইভাবেই ইলিশ বিরিয়ানি তৈরি করে খেও। একটা কথা বন্ধুরা বলতে ভুলে গেছি, একদম সব তৈরি করার পর ওপর থেকে খানিকটা ঘি দেবে, তবে ঘিয়ের পরিমাণ কম দিও। তার কারণ হচ্ছে যেহেতু ইলিশের তেল থাকে, ইলিশের তেলের গন্ধটাই কিন্তু এখানে মেন হয়ে দাঁড়ায়, আর ওটা কিন্তু মানে ঘিয়ের গন্ধটা তখন লঘু হয়ে দাঁড়ায়। তো যাই হোক, গল্প করেই দিও। হাঁড়ি ভর্তি বিরিয়ানি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে হাঁড়ি ভর্তি বিরিয়ানি, ঠিক আছে, এটাকেই পরিবেশন করে সামনে তোমাদের দেখিয়েছি। এটা স্যালাড বা রায়তা সহযোগে কিন্তু পরিবেশন করো। তো আজকে আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। পুজো তোমাদের সবার ভালো কাটুক, অনুষ্ঠানগুলো সব ভালোভাবে কাটুক, তার জন্য সুস্থ থাকা বিশেষভাবে জরুরি। আর পুরনো বন্ধুরা যেভাবে সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে দিচ্ছ সেইভাবেই পাশে থেকো বন্ধু। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের একটা সুন্দর কমেন্ট কিন্তু আমাদের মোটিভেট করে একটা ভালো আইটেমকে নিয়ে আসতে। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আমি পরিবেশন করেছি পেঁয়াজ দিয়ে। এখানে শসাও কেটে দিও। আজ আসি, টাটা।